আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে গতকাল শিবির একটা অসভ্য ফেসবুক পোস্ট ছেড়েছে। সেটা আবার আওয়ামী লীগের সমর্থকরা একেবারে সমস্বরে সবাই এটার নিন্দা জানাচ্ছে। এখান থেকে আমরা অন্তত এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশ থেকে সভ্যতা এখনো উঠে যায়নি। আসলে বাংলাদেশে যতদিন এই আওয়ামী লীগ থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, ততদিন বাংলাদেশে কিন্তু অসভ্যতার আপনার যত ধরনের অসভ্যতা আসবে সবগুলোর প্রতিবাদ হবে এবং সময় সুযোগে অসভ্যতাকে কিন্তু ধ্বংস করা হবে। আমি যে জন্য কথা বলতে এসেছি সেটা হলো, দেখুন, এই 24-এ যে জঙ্গি কোয়ালিশনটা হলো, সেই জঙ্গি কোয়ালিশনের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই 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 নিম্ন শ্রেণীর ইতরগুলা, যাদেরকে ছাপরি বলা হচ্ছে, যাদেরকে সবকিছু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরা যে শক্তিটা আপনার পেল, এটা কিন্তু এই গালিগালাজের শক্তি। কিন্তু গালিগালাজকে ব্যবহার করে ওরা এই শক্তিটা তৈরি করলো। একদিকে ধর্ম আর একদিকে গালিগালাজ, অর্থাৎ সবগুলা ধর্মের মধ্যে যত আপনার ঋণাত্মক শক্তি জোগাড় করা যায় সেটা গালিগালাজ। এবং এরা তো খুনি, এরা 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 কত ধরনের খুন করেছে। 24-এ জঙ্গি জঙ্গি আন্দোলন চলাকালে জঙ্গিরাই তো জঙ্গিদের মেরে ফেলেছে। এই আবু সাইদ, মুগ্ধ, এগুলা সব তো জঙ্গিরাই মেরেছে। এদের এদের দুজনকে কিন্তু জঙ্গিরা মেরেছে। ওই আবু সাইদকে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে, তারপর জঙ্গিরা টেনে নিয়ে গিয়ে মাথার পেছনে আপনার থেতলিয়ে ওকে মেরে ফেলেছে। এই নাটকগুলো আমরা জানি সবাই। কিন্তু যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই জঙ্গিদের কিন্তু গায়ে লাগে। তারেক রহমান সাহেব যে ক্ষমতায়, বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায়, এটা কিন্তু জঙ্গিগুলার গায়ে লাগে। আপনি ঢাকা শহরের সবচেয়ে আপনার কুৎসিততম জঙ্গি হলো ফুয়াদ আর শাহরিয়ার, তারপরে আপনার মাসুদ, এগুলা হলো ঢাকা শহরের কুৎসিততম জঙ্গি। এই জঙ্গিদের কিন্তু গায়ে লাগে। ওদের কথাবার্তা দেখলে বুঝবেন, ওদের মনে হয় যে ওরা যেখানেই যা বলুক, টকশো করুক, এটা ওদের বিছুটি লাগানো আছে গায়ের মধ্যে। ধুতরা পাতার বিষ ওদের চামড়ায় কিন্তু জ্বলছে। কেন জ্বলে জানেন? কারণ হলো ওরা ভাবে যে এই 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 উত্থান ঘটাইলাম আমরা, আমাদের জন্য বিএনপি আজ বিজয়ী। এখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, আমরা এখনো রাষ্ট্র ক্ষমতায় না। ওদের এই কষ্টটা খুব লাগে। লাগার কারণে ওরা নানানভাবে কিন্তু জানান দেয়। শুধু এই অসভ্যতাটা না, এবং এইটার এই এই জিনিসটা খুব বেশি নাও থামতে পারে। অর্থাৎ এখনো শফিক, বিশেষ করে শফিক বা উচ্চ স্তরের জঙ্গিরা কিছুটা সচেতন আছে বলে, এবং ওরা মারামারিটা কম করছে। কিন্তু ওদের অন্তরে কিন্তু ওই জিনিসটা রয়ে গেছে যে এটা আমাদের সাজানো গোছানো দেশ, মানে বাগান ছিল, এই বাগানের ফল খাচ্ছে বিএনপি। এটা কিন্তু ওদের ওদের অন্তরে রয়ে গেছে। আর বিএনপি এবং তারেক রহমান সাহেবকে কিন্তু যে জিনিসটা বুঝতে হবে, যে একটা জঙ্গি উত্থানের মাধ্যমে এই জঙ্গিদের পক্ষে বা বিএনপি সহ বাংলাদেশের যারা এই পক্ষে আছে, অর্থাৎ বাংলাদেশের মূল ধারার পক্ষে নাই, যারা সরাসরি স্বাধীনতা বিরোধী অথবা যারা মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু আন্তরিকতার সাথে সেটা বলতে পারে না, যেমন বিএনপি, তাদের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের মধ্যে অভ্যন্তরীণ একটা ক্ষমতার বন্দোবস্তের মাধ্যমে তারেক রহমান সাহেব কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে প্রধানমন্ত্রী হিসাবে। এই জিনিসটা তারেক রহমান সাহেব যদি মাথায় রাখেন, ভবিষ্যতে ওনার জন্য ভালো হবে। কিন্তু ওনার আম্মা বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা, ইনারা কিন্তু দেশের সব মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে কিন্তু ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এবং যেসব নির্বাচন নিয়ে অনেকে বিতর্ক করে, সেগুলাতেও কিন্তু সবার জন্য দারুণ মুক্ত ছিল। অর্থাৎ সেটা 18 নির্বাচন বলুন, 20-এর নির্বাচন বলুন, 14 নির্বাচন বলুন, এই নির্বাচনগুলোতে
সকল রাজনৈতিক দলের জন্য কিন্তু উন্মুক্ত ছিল। কেউ অংশগ্রহণ করেছে, কেউ অংশগ্রহণ করেনি। একমাত্র এই 26-এ ইউনূস যে নির্বাচনী খেলা খেললো, সেখানে তারা আওয়ামী লীগকে আপনার এই নির্বাচনটাতে অংশগ্রহণ করতে দেয়নি। আওয়ামী লীগ কিন্তু এটা বলেনি যে আমার তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আমার নিরপেক্ষ সরকার লাগবে, এগুলো বলে নাই। আওয়ামী লীগ চাইছিল ইউনূস যে নির্বাচন দিচ্ছে সেটাতেই অংশগ্রহণ করতে, কারণ ততদিনে আওয়ামী লীগের পক্ষে কিন্তু আপনার জনসমর্থন বেড়ে গিয়েছিল। কোন রকম একটা ইলেকশনে দাঁড়াতে পারলে আওয়ামী লীগ অনেকগুলো সিট পেত সংসদে, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগকে দেয় নাই। তো তারেক রহমান সাহেব যদি এটা বরাবর মনে রাখেন কোন একটা নির্বাচনে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেটা ভবিষ্যতে ওনার জন্য ভালো হবে। তা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, দেখুন এই 24-এর মূল জঙ্গিদের সাথে বিএনপির মারপিট সহজে যাবে আমার এটা মনে হয় না। এটা যাবে তারেক রহমান আর শফিক যদি দুইজন সিদ্ধান্ত নেয়ার মতো সেই বুদ্ধি তাদের আছে যে যতই হোক আমাদের নিজেদের স্বার্থে এই মারামারিগুলোকে আমরা বাড়তে দিব না। কিন্তু এখানে শফিক বা মূল জঙ্গিদের কিন্তু ক্ষতি মেনে নিয়ে কিন্তু এই শান্তিটা প্রতিষ্ঠিত করতে হবে, কারণ তারা তো সত্যিকার অর্থে এই ওয়াকার আর শফিক মিলেই তো 24-এর জঙ্গি উত্থানের মূল মূল দায়িত্বে ছিল, মূল নেতৃত্বে, মূল শক্তি। তারেক রহমান শক্তি দিয়েছেন, তিনি মাসল দিয়েছেন, পেশি শক্তি দিয়েছেন, কিন্তু মূল কলা কৌশল সবকিছু কিন্তু ইয়ের ছিল, এই ওয়াকার এবং শফিকের ছিল। যার কারণে ওয়াকার ওই 5 আগস্ট সাংবাদিকদের সামনে বের হয়ে বারবার আমিরে জামাতে কথা বলছিল। তো হ্যাঁ, না তারেক রহমানের ইয়েটাকে তারা খাটো করে দেখবে না। তারেক রহমানও পেছন থেকে এই জঙ্গি আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন এবং বিএনপি তো তাকেই এই জঙ্গি আন্দোলনের নায়ক মনে করে। যাই হোক, এখানে আরো কিছু বলা যায়, সেদিকে না বলি, কিন্তু আসলে মূল এই জঙ্গিরা 24-এর যে অর্থাৎ জামাত, হেফাজত এবং গুপ্ত, এখন যাদেরকে গুপ্ত বলা হচ্ছে, এবং আমরা এটাও জানি যে ঢাকা শহরের 2 লক্ষ টোকাইকে তারা নিয়ে গিয়েছিল, নিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। তারা ওদের পর্যায়ের উন্মত্ততা তো ছাত্র দলের ছেলে মেয়েরা করতে পারবে না। বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা নেতাকর্মী, তারা তো আসলে এই ট্রেনিং প্রাপ্ত জঙ্গি না। তাহলে আপনার বিজয়ের যে অহংকার, সেটা তো জঙ্গিদের কাছে, বিএনপির কাছে না। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে, জঙ্গিরা যে ভাবছে যে আমরা তো পরাজিত হলাম, সেখান থেকে আসলে এটার মীমাংসা কি হয় না। আমি মনে করি যে হয় না, হয়তো এটা সময়ে হয়েও যেতে পারে। আমি এটাও বিশ্বাস করি না যে এটা দিয়ে অনেক কিছু হবে, কিন্তু আমাদের কিছু দীর্ঘমেয়াদী জিনিস আমরা যদি দেখুন, যে কোনো সমাজ জঙ্গি যারা নিজেরা প্রোডাক্ট করে, যেখানে জঙ্গি হলো একটা অন্যতম প্রধান শিল্প, যেমন পাকিস্তান, অর্থাৎ যারা জঙ্গি তৈরি করে, যারা জঙ্গিদের আপনার সহযোগিতা করে, তারা কিন্তু অনেক বেশি জঙ্গি খুন করে। আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারত তো জঙ্গি তৈরি করে না। ভারতে কিন্তু 20-22 কোটি মুসলমান আছে। ভারত কিন্তু বিশ্বের অন্যতম প্রধান 2 বা 3 নাম্বার মুসলিম প্রধান দেশ। এটা কিন্তু জঙ্গিরা ভুলে যায়। ওরা যখন ভারতের সাথে যত ধরনের অসভ্যতা করে, ওরা কিন্তু 22 কোটি মুসলমানের কথা ভুলে যায়। আবার ওই 22 কোটি মুসলমান, ওরা যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে, ওদের অত ভয়ের কিছু নাই, ওরা কিন্তু আরামে জীবন যাপন করছে। যেটা বলছিলাম যে ভারতে 22 কোটি মুসলমান আছে ঠিকই, দেখেন ভারত যেহেতু গণতান্ত্রিক, তারা যেহেতু জঙ্গি আপনার পদাস করে না, ভারত কত জঙ্গি খুন করেছে আপনি হিসাব করে দেখুন তো। আমি দেখেছি ভারত যে পরিমাণ জঙ্গি খুন করেছে, তার চেয়ে বেশি জঙ্গি খুন করেছে কিন্তু সৌদি আরব। অথচ পাকিস্তান কিন্তু অনেক বেশি জঙ্গি খুন করেছে। পাকিস্তান অন্তত 10-20 হাজার জঙ্গি খুন করেছে। তাছাড়া পাকিস্তানে যে প্রতি সপ্তাহে শিয়ারা সুন্নিদের মারে, সুন্নিরা শিয়াদের মারে, ওইখানে যে 50-60 জন প্রতি সপ্তাহে মরে যায়, সেটাও তো জঙ্গিবাদেরই ফল। রাষ্ট্রটা জঙ্গিবাদকে অফিসিয়ালি গ্রহণ করার ফলেই তো এটা হয়েছে। তাহলে দেখুন জঙ্গিবাদ দিয়ে রাষ্ট্র চালালে কি অবস্থা হয়, এটা পাকিস্তানের দিকে তাকিয়ে তো সবার শিখে ফেলা উচিত। কিন্তু যেসব জঙ্গি আপনার ধ্বংস হয়ে গেছে, তাদের মগজ ধ্বংস হয়ে গেছে, যেমন মাহমুদুর রহমান, পিনাকি, পিনাকি অবশ্য আরো কমপ্লিকেটেড, ইলিয়াস, তারপরে শাহরিয়ার, ফুয়াদ,
মাসুদ, শফিক, এদেরকে কি আমরা কখনো এই জিনিসটা বুঝাতে পারবো যে জঙ্গিদের লালন পালন, জঙ্গিবাদ প্রোডাক্ট, জঙ্গিবাদ নির্ভর রাষ্ট্র গঠন করলে কি ধরনের অশান্তি হয়? ভারতকে সবাই ঘৃণা করে, সেই ভারতে হয়তো এই পর্যন্ত 500-600 জঙ্গি মেরেছে, আক্রমণ করেছে, মেরেছে, এছাড়া তো ভারত মারেনি। আর পাকিস্তান হয়তো 10,000 জঙ্গি মেরেছে। আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন জঙ্গিবাদ যে এই কথাটার মানে একটা অর্থ দাঁড়াইলে হয় যে এই পৃথিবীতে বিশেষ করে মুসলমান দেশগুলার সকল দুঃখের মূলে কিন্তু এই জঙ্গিরা, সকল দুঃখের মূলে এই জঙ্গি ফুয়াদ, জঙ্গি মাসুদ, জঙ্গি শফিক, ছাপড়ির জঙ্গি বলুন, এই আত্মঘাতী জঙ্গি সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি, এগুলা তো সব গুপ্ত জঙ্গি ছিল, তাই না? এগুলো কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে আপনার দুঃখের কারণ, বিশেষ করে মুসলমানদের। কিন্তু সেখানে আরেকটা যেটা দেখা যায় যে এমনও হতে পারে ভারত যেমন 600 জঙ্গি মেরেছে, পাকিস্তান যেমন 10,000 জঙ্গি মেরেছে, এবং বিএনপি এবং জামাত এই দুই পার্টি যদি তারা তাদের 24-এর হিসাব নিকাশ সঠিকভাবে করতে না পারে, মানে এই 24-এর চাওয়া পাওয়ার হিসাব অর্থাৎ সমঝোতার মাধ্যমে না করতে পারে, তেমনি বিএনপি দ্বারা কিন্তু অসংখ্য জঙ্গি খুন হওয়ার সম্ভাবনা আছে। খুন বলতে আমি বলছি না যে মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রীয় অ্যাকশন নেওয়ার মাধ্যমে যথেষ্ট জঙ্গি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এবং জায়মা রহমানের এবং তারেক রহমানকে নিয়ে যেই অসভ্যতা শিবির করেছে, এইটা আমার কাছে এইরকমই মনে হয়েছে যে জিনিসগুলোকে সহজে আমরা হয়তো ভাবছি যে মানে এটা একটা দিনকে দিন প্রতিক্রিয়া, প্রতিদিনের ইয়ে, কিন্তু আমি পাকিস্তান এবং ভারতের জঙ্গি খুনের যে সংখ্যা দেখালাম, সে একইভাবে আওয়ামী লীগ তো আসলে জঙ্গিদের কিছুই করতে পারেনি। সেটা হয়তো এমনও আসতে পারে, সম্ভাবনা আছে, আমি বলছি যে এটা হবে, এটা নাও হতে পারে, যদি তারা জামাত যদি তার বিজয়ে সে যে পেল না কিছু এটা ভুলে যেতে পারে, এবং বিএনপি যদি এই ব্যাপারে সচেতন থাকে, সেটা একটা। আর না হলে বিএনপি দ্বারা, পাকিস্তান দ্বারা যেমন 10,000 জঙ্গি খুন হয়েছে, ভারত দ্বারা ধরুন যেমন 600 জঙ্গি খুন হয়েছে, আওয়ামী লীগ দ্বারা হাতে গোনা 2-4টা খুন হয়েছে, এই 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 বাংলাদেশের জঙ্গিদের মূল ধ্বংসটা কিন্তু আপনার ইয়ে থেকেই আসতে পারে, এই বিএনপি থেকে আসতে পারে, এই সম্ভাবনাটা আছে। তো তবে এই জঙ্গিগুলা যে বাংলাদেশে কোথায় নামিয়ে নিয়ে আসলো সেটা বলে শেষ করে দিচ্ছি। দেখুন, এটার কিন্তু সব অপকর্মের দায় কিন্তু ইউনূসের ঘাড়ে। সেই জন্য ইউনূস এবং সুশীল নামে যারা, ওদের কোনোভাবেই বাংলাদেশ ক্ষমা করবে না। এখন কালকে আমি ডাস্টবিনকে দেখলাম খালিদ মুহিউদ্দিনের কাছে ইন্টারভিউ দিচ্ছে, এ কিন্তু আর আগের মতো বুক ফুলিয়ে কিন্তু ইউনূসকে এখন আর সে ডিফেন্ড করতে পারছে না। এই ডাস্টবিন শফিক, ইউনূস, দেবপ্রিয়, বদিউল আলম মজুমদার, ইউনূসের ডাকাতের যে দলটা ক্ষমতা নিয়েছিল, এদের বেশিরভাগ, এদের সাথে এবং 24-এর মূল জঙ্গি, এদের কিন্তু বাংলাদেশ কখনো ক্ষমা করবে না, এবং এদের জন্য অত্যন্ত দুঃখের দিন সামনে অপেক্ষা করছে। 22 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তার একদিন পর মানে 23 এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে সোজা সাপটাভাবে বলেছেন বাংলাদেশের জ্বালানি সংকট সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে, এতটাই বাইরে যে লোডশেডিং চলতেই থাকবে। একই দিন সংসদে রুমিন ফারহানা অভিযোগ করেছেন গ্রামে দিনে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে জানালেন গ্রাম ছাড়িয়ে লোডশেডিং ঢাকায় আসছে। গত 2 মাসে ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ছিল অবধারিত, কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের মধ্যে এই সমস্যা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় ভাব। বাস্তবতা তুলে ধরার চেয়ে বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই সংকট ছিল অসাধুদের চক্রান্ত। অবশ্য বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে জ্বালানি সংকটটা বুঝতে পারার কথা নয়, কারণ গণমাধ্যমের খবর হলো বিদ্যুৎ মন্ত্রী আর প্রতিমন্ত্রীর এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা নেই, অথচ গত বেশ কিছুদিন ধরে তেল, গ্যাস আর কয়লার সংকটের কথা নানা মহল থেকে এবং গণমাধ্যমের খবরে প্রকাশিত হচ্ছিল। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্রামে বিদ্যুৎ সোনার হরিণ হয়ে গেছে, একদিকে ডিজেল আর একদিকে বিদ্যুতের অভাবে সেচের মৌসুমে চলছে কৃষকের হাহাকার। তাদের ভরসা এখন বৃষ্টি।
এসএসসি পরীক্ষার মৌসুমে কষ্ট বেড়েছে ছাত্রছাত্রীদের। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে কৃষিতে, যেখানে সেচের অভাবে মাঠের ফসল পুড়ছে এবং সারের অভাবে বন্ধ হয়ে গেছে সরকারি সার কারখানাগুলো। জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাক খাতে, বাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। সরকার সব ধরনের তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে পরিবহন ভাড়া, এলপিজির দাম বাড়াতে বাড়াতে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। জ্বালানি সংকট নিয়ে দাবির পরও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে বললেন, গ্রামে শুধু নয়, এবার ঢাকায়ও চলবে লোডশেডিং। প্রশ্ন হলো, সরকারের মন্ত্রী যে এতদিন সংসদে দাঁড়িয়ে উঁচু গলায় বলে গেলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, রাতারাতি সেই জ্বালানি কোথায় হাওয়া হয়ে গেল? যে ইরান যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকটের ভয়াবহতা বাড়ছে, সেই হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো বসিয়েছে সেগুলো অকেজো করতে লাগবে 6 মাস। প্রশ্ন হলো, সংকটকে এতদিন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে গল্প শোনানো হয়েছিল, সেটি সামনের দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করবে বাংলাদেশকে? এই প্রশ্ন উঠছে কারণ জ্বালানি সংকটের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন হলো, বিশ্ব পরিস্থিতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনায় কি বড় ধরনের কোনো গলদ আছে? সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নেই এবং মজুদ পর্যাপ্ত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় 8.23 লাখ টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছে। সরকারি দাবি অনুযায়ী ডিজেলে অন্তত 50 দিনের এবং অকটেনে প্রায় 93 দিনের চাহিদা মেটানোর মতো সরবরাহ থাকার কথা। সরকার এমন দাবির পর প্রশ্ন উঠছে, যদি মজুদ ঠিকই থাকে তবে পাম্পগুলোতে কেন তেল পাওয়া যাচ্ছে না? কেন মানুষকে তেলের জন্য 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশেষ করে গ্রামে যেখানে যানবাহন কম, সেখানে কেন কৃষকদেরকে মাথায় সেচ যন্ত্র বহন করে পাম্পে পাম্পে ঘুরতে হচ্ছে? এর মধ্যে সরকার সব ধরনের তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে। তাতে পরিবহন ভাড়া সহ মানুষের অনেক খরচ বাড়লেও ডিজেল সংকটের কারণে কৃষকের যে হাহাকার, সেটি কি কমেছে? গণমাধ্যমের শিরোনাম বলছে, তেল নেই, নেই বিদ্যুৎ, বাংলার কৃষকদের ভরসা তাই আল্লাহর বৃষ্টি। কিন্তু বড় মৌসুমের এই সময় যতটা সেচ দরকার তা বৃষ্টিতে পূরণ হয় না, তাই কৃষকদের মধ্যে লেগে গেছে হাহাকার। বাংলাদেশে বড় মৌসুম এখন তার চূড়ান্ত পর্যায়ে, যখন প্রতিটি ধানের জমিতে দরকার পর্যাপ্ত পানি এবং সার। কিন্তু ডিজেল ও বিদ্যুৎ সংকটের কারণে সেচ পাম্পগুলো প্রায় অচল হয়ে পড়েছে। দেশের প্রায় 13 লাখ সেচ পাম্পের 15% ডিজেলে চলে, যার জন্য প্রতি বছর 10 লাখ টন ডিজেল দরকার হয়। ডিজেলের দুষ্প্রাপ্যতা এবং দাম লিটারে 20 টাকা বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ এক লাফে 35 থেকে 40% বেড়ে গেছে। 5 বছর আগে যেখানে প্রতি কেজি বোরো ধানের উৎপাদন খরচ ছিল 16 থেকে 18 টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 28 টাকায়। এর সাথে যোগ হয়েছে সারের তীব্র সংকট। দেশের গ্যাস ভিত্তিক সার কারখানাগুলোর প্রায় সবগুলোই বন্ধ রয়েছে, কারণ সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে। বর্তমানে 5টি সার কারখানার মধ্যে 4টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে ইউরিয়া সারের জন্য বাংলাদেশকে এখন পুরোপুরি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে বিশ্ব বাজারে সারের দাম ইতিমধ্যেই 20 থেকে 28% বেড়েছে। দর্শক, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন লোডশেডিং গ্রামেই বেশি হচ্ছে। এতটা বেশি যে বিদ্যুৎ থাকে না, আসা যাওয়ার মধ্যেই থাকে। অথচ বিদ্যুতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বেশ ভালো। ভালো হওয়ার পরও কেন এত বিদ্যুৎ সংকট? উত্তরটা সহজ। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর হলো, জ্বালানির অভাবে চাহিদা মতো উৎপাদন করতে না পারায় বাড়ছে বিদ্যুতের ঘাটতি, বাড়ছে লোডশেডিংও। তবে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সারা দেশে প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ে যখন জনজীবন বিপর্যস্ত, তখন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশের অধিকাংশ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছেন, তখন এই শহরে মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছে।
তবে শহরের বাইরে মানে বিদ্যুৎ মন্ত্রীর এলাকার বাইরে জেলার গ্রামীণ জনপদের চিত্রটি একেবারেই উল্টো। সেখানে ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একই চিত্র বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা যশোর সদরও। বিদ্যুৎ সংকট নিয়ে এতদিন সরকার পক্ষ থেকে কিছু বলা না হলেও শেষ পর্যন্ত 23 এপ্রিল সরকার মুখ খুলতে বাধ্য হয়েছে, স্বীকার করেছে সংকটের কথা। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, 23 এপ্রিল বুধবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। সরবরাহ হয়েছে প্রায় 13,000 মেগাওয়াট। এতে প্রায় 2,000 মেগাওয়াট ঘাটতি ছিল। এর মধ্যে গত মঙ্গলবার রাত 12টার পর ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিং আরও বেড়েছে। তীব্র গরমের মধ্যে এই দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। এই আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের বিরোধিতা ছিল, কিন্তু আকালের এই যুগে আদানি বিদ্যুৎ কেন্দ্রগুলো বড় ভরসা হয়ে আছে। কয়লার অভাবে পটুয়াখালীর 1,320 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক উৎপাদন করছে। 22 এপ্রিল গণমাধ্যমের খবর ছিল গ্যাস সহ জ্বালানি সংকটে ছোট বড় 63টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যুগ্ম সচিব উম্মে রেহানা বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উৎস প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটের কারণে পরিস্থিতি চরম চাপে রয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 43% আসে প্রাকৃতিক গ্যাস থেকে এবং এই খাতের মোট উৎপাদন সক্ষমতা 12,154 মেগাওয়াটের বেশি। তবে গ্যাসের অভাবে বর্তমানে এর অর্ধেকের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক দরকার 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাস। সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র 850 থেকে 900 মিলিয়ন ঘনফুট। দর্শক, একদিন আগেও সরকারের মন্ত্রী দাবি করেছিলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে বললেন জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফার্নেস অয়েল ও ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় সরকার সাশ্রয়ের নীতি নিয়েছে। এই অবস্থায় দেশের 8টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কতই না গালমন্দ করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকছে না দীর্ঘ সময় ধরে। রুমিন ফারহানা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, কোনো কোনো স্থানে লোডশেডিং হচ্ছে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। এই পরিস্থিতিতে কৃষকরা চোখে অন্ধকার দেখছেন, মাথায় হাত পড়েছে শিল্পোদ্যোক্তা ব্যবসায়ীদের। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। মাত্রা ছাড়া গরমের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা নিয়ে চিন্তায় আছেন অভিভাবকেরা। ঘাটতি মেটাতে এতদিন নিয়মিত লোডশেডিং করত সরকার, যার প্রায় পুরোটাই চাপিয়ে দিত গ্রামের মানুষের উপর। জাতীয় সংসদে রুমিন ফারহানা বলেছেন, লোডশেডিং ঢাকায় হয় 1 থেকে 2 ঘন্টা, কিন্তু গ্রামে হয় 14 ঘন্টা। এবার ঘাটতি এতটা বেড়েছে তাতে আর শুধু গ্রাম দিয়ে হবে না। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, ঢাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও সরকারের দাবি এটি পরীক্ষামূলকভাবে, কিন্তু বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। ঢাকায় লোডশেডিং করা হবে এমন তথ্য ছাপাওয়ার পর গণমাধ্যমে উঠে আসছে শহুরে লোডশেডিং এর সেই দুঃসহ স্মৃতিগুলো। ডেইলি স্টার এক নিবন্ধে বলা হয়েছে, এখনকার জেনজি কিংবা এর আগের প্রজন্মের কাছে লোডশেডিং এর সেই দিনগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যাদের বড় হওয়া বেড়ে ওঠা 90 দশকে তাদের কাছে আছে। বিএনপির গত টার্মের সময় বিদ্যুতের দাবিতে ক্যান্সার থেকে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনের স্মৃতি এখনো অনেকের মনে দগদগে। তেল, গ্যাস আর বিদ্যুতের অভাবে শুধু কৃষক কিংবা শিক্ষার্থীরা নয়, আতঙ্কে পড়েছেন দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত পোশাক শিল্পের ব্যবসায়ীরা। একদিন আগে তারা এক সেমিনারে বলেছেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উপর আস্থা হারিয়ে ফেলছেন। উৎপাদন খরচ গত 15 দিনে 35% বেড়েছে। বিজিএমই এর তথ্য মতে তৈরি পোশাক রপ্তানি গত 6 মাসে 2.63% কমে গেছে। বড় বড় বিদেশি ক্রেতারা এখন তাদের অর্ডার ভারত, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় নিয়ে যাচ্ছে।
কারণ সেসব দেশে জ্বালানি সরবরাহ অনেক বেশি স্থিতিশীল। ভারতের নুমালীগড় এবং অন্যান্য টেক্সটাইল হাবগুলো এখন বাংলাদেশের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক ফ্যাক্টরি মালিক বলছেন জুলাই আগস্টের যে অর্ডারগুলো এখন আসার কথা ছিল তার সিংহভাগই স্থগিত হয়ে গেছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে যদি শিপমেন্ট দেরি হয় তবে ক্রেতারা এয়ার শিপমেন্ট দাবি করছেন, যার খরচ মেটাতে গিয়ে অনেক ফ্যাক্টরি লোকসানের মুখে পড়ছে। দেশের ফ্যাক্টরিগুলোতে যখন গ্যাসের চাপ 0 থেকে 2 PSI এ নেমে এসেছে, যেখানে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দরকার অন্তত 10 থেকে 15 PSI, তখন এলপিজি গ্যাসের অভাবে আপনার হেসেলও চাপ বাড়ছে। এলপিজি গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের জন্য 2 বেলা ভাত রান্না করাও কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মাত্র 18 দিনের ব্যবধানে 2 দফায় এলপিজির দাম বাড়িয়েছে। বর্তমানে 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা, যা গত মাসের শুরুতে ছিল 1341 টাকা। অর্থাৎ এক মাসে দাম বেড়েছে প্রায় 600 টাকা। বিজনেস স্ট্যান্ডার্ড প্রশ্ন রেখেছে এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে। দর্শক, এই দাম আরো কয় দফা বাড়বে তা হয়তো জানা নেই। যেমন জানা নেই সরকার জ্বালানি সংকট নেই বলতে বলতে গ্রামের আর কোথায় লোডশেডিং বাড়াবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকারের কি বা করার আছে। খুব দূরের দেশ নয়, দেখে আসি পার্শ্ববর্তী দেশগুলো এই সংকটকে কিভাবে মোকাবেলা করছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে মজুদ বাড়িয়ে চলেছে, মাঝে মাঝে বাংলাদেশের জন্য ডিজেল পাঠাচ্ছে। শ্রীলঙ্কা কিউআর কোড ভিত্তিক রেশন ব্যবস্থা এবং 4 দিনের কর্মসপ্তাহ চালু করে সামাল দিয়েছে জ্বালানি সংকট। পাকিস্তান জ্বালানির দাম বাড়ালেও কৃষক ও ট্রান্সপোর্টারদের সরাসরি ভর্তুকি দিয়ে দুর্ভোগ কমিয়েছে। দর্শক, এই 3টি দেশ কখনোই অস্বীকার করেনি জ্বালানি সংকট নেই, যেটি করে গেছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের বর্তমান সংকটটি কোনো একটি একক খাতের সমস্যা নয়, বরং এটি একটি চেইন রিয়াকশন। জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ না থাকায় শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, আর উৎপাদন কমায় রপ্তানি কমছে ও বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। এটিকে বলা যেতে পারে একটি দুষ্টু চক্র, যেটি ধীরে ধীরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে গ্রাস করে ফেলছে। পোশাক খাতের অর্ডার ভারতে চলে যাওয়া এবং দেশের সারের কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই আশঙ্কা করা হচ্ছে কারণ জ্বালানি সংকট এতটা বাড়ছে যে মোবাইল নেটওয়ার্কও হুমকির মুখে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায় এবং রাজনৈতিক গাফিলতি দূর করা না যায়, তবে আগামী মাসগুলোতে দেশটির মানুষ কেবল অন্ধকারই দেখবে না, বরং এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মুখে। ছাত্র শিবিরকে গুপ্ত বলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ এখন গুপ্ত নিয়ে উত্তাল। জাতীয়তাবাদী ছাত্রদল একটা চমৎকার সুন্দর কর্মসূচি দিয়েছে এবং এটা খুবই মজার কর্মসূচি। তারা কিছুই করছে না, দেয়ালের মধ্যে গুপ্ত লিখছে। গুপ্ত কে তা বলছে না, গুপ্ত কারা তা বলছে না, কিন্তু চেতে যাচ্ছে ছাত্র শিবির। ঘটনাটা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রামের একটা কলেজে, যেখানের মধ্যে দেয়াল লিখন ছিল যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কথাটা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। তো সেখানে ছাত্র রাজনীতির ছাত্র কেটে দিয়ে ওইখানের মধ্যে গুপ্ত লিখে দিয়েছে ছাত্র দলের ছেলেরা, গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। গুড। চেতে গেল ছাত্র শিবির। কেন? আমাদের দেয়াল লিখনের উপরে জাতীয়তাবাদী ছাত্র দল এসে কেন দেয়াল লিখনটা নষ্ট করেছে বা দেয়াল লিখনের উপর লিখেছে? ভাই, যদি ছাত্র রাজনীতি না থাকে, ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে, তাহলে তোমরা কারা? তোমাদের দেয়াল লিখন হলো কেমনে এবং তোমরা চেতে গেলা কেন? এর কারণ হচ্ছে ছাত্র শিবির সে থাকবে, বাকি কেউ থাকতে পারবে না। সেটাই হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। এই ঘটনাটা দেশের বিভিন্ন জায়গায় তারা আগেও করেছিল, বুয়েটে তারা করে সাকসেসফুল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় 5 আগস্টের পরবর্তীতে যখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে তারা এই মুখোশ শুরু করেছে। প্রিয় দর্শক, শুরু করেছিলাম কেন তাদেরকে গুপ্ত বলা যাবে না। গুপ্ত বলা যাবে না এই কারণে, গুপ্ত রাজনীতি কিন্তু এত খারাপ রাজনীতি নয়। ছাত্র শিবির যে জিনিসটা করে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি নয়। গুপ্ত রাজনীতি কোনটা? গুপ্ত রাজনীতি হচ্ছে কোনো একটা কারণে আপনার নিজের রাজনীতি করতে পারছেন না, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন
এবং সেখানে আপনার নিজের দলীয় কার্যক্রম চালাবেন। যে ঘটনাটা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে, বাম রাজনীতিবিদ যারা ছিলেন তারা একটা সময়, বিশেষ করে পাকিস্তান আমলে যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যারা শ্রমিক রাজনীতি করতেন, যারা বাম রাজনীতি করতেন, তারা তাদের সংগঠনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন এবং তারা আন্ডারগ্রাউন্ডে অপারেট করতেন। এটা হচ্ছে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির থেকে অন্য যে রাজনীতি আমরা শিবিরের দিকে ইঙ্গিত করছি, সেটা আসলে গুপ্ত রাজনীতি নয়, সেটা হচ্ছে মুনাফিকের রাজনীতি। আমার কাছে তাই মনে হয় যে ছাত্রদলের লোকজনের উচিত মুনাফিকের মুক্ত রাজনীতি চাই বলে ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় প্রচারণা করা। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা অন্যের সাথে মিশে যায়, তাদের খুব ক্লোজ দেখায়, তাদের খুব কাছের লোক দেখায় এবং যথাসময়ে বেইমানি করে। আমরা শিবিরের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মুনাফিকের রাজনীতি। এবং মূল মুশকিলটা হচ্ছে কেন এটাকে চ্যালেঞ্জ করা দরকার, এরা গোটা বাংলাদেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলছে, নোংরা করে ফেলছে, অবিশ্বাস তৈরি করে ফেলেছে চারিদিকে। এটা হতে পারে না। আমি ছাত্র শিবিরকে তাদের নিজেদের রাজনীতি করার অধিকারের বিষয়ে আমি মনে করি যে তারা তাদের রাজনীতি করতে পারে, কারো পছন্দ হলে সেখানের মধ্যে যুগবে, কারো পছন্দ না হলে সেটাকে বিরুদ্ধে তারা কথা বলবে। কিন্তু এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে এবং অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী ব্যানার দিয়ে এরা যে রাজনীতিটা করছে, এটা এখন চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে। কারণ যে কথাটা বলছিলাম, রাজনীতিকে তারা একেবারে নীতির রাজা, যেটাকে বলা হতো নীতির রাজা থেকে রাজনীতি, এটাকে ধ্বংস করে এরা মুনাফিকের রাজনীতি শুরু করে দিচ্ছে। সুতরাং রাজনীতি রাখে নাই, মুনানীতি শুরু করে দিয়েছে বা মুনাফিকি নীতি শুরু করে দিয়েছে এরা। এরা শুধুমাত্র যে ছাত্রলীগের সাথে হয়েছে তা কিন্তু নয়। এরা কিভাবে এই জিনিসগুলো ডিস্টার্ব করে আপনারা দেখেন। এই যে বহুল আলোচিত বুয়েটের আবরার হত্যা যে ঘটনাটা ঘটেছিল, আমরা সকলে জানতাম যে ছাত্রলীগ এটার সাথে জড়িত, এইটার জন্য ছাত্রলীগকে ভুগতে হয়েছে। 20 জনের মতো লোককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তখন, এবং এটার বিচার হয়েছে, এবং তারপরও সারা বাংলাদেশের লোকজন ধিক্কারে ফেটে পড়েছে। 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? বহুল আলোচিত এই আবরার হত্যা মামলার মূল যে আসামি, তাকে 5 আগস্ট ছেড়ে দেওয়া হয়েছে কারাগার থেকে। এদের উকিল কে ছিল? শিশির মনির। শিশির মনিরকে ছাত্র শিবিরের এককালীন সময়ের সভাপতি, খুব সম্ভবত কেন্দ্রীয় সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জামাতের নেতা, সুনামগঞ্জ থেকে এবার তিনি নির্বাচন করেছিলেন, জামাতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই আইনজীবী কিন্তু এদের পক্ষে দাঁড়িয়ে ফাইট করেছিলেন এবং 5 আগস্টের সময় এদেরকে ছেড়ে দেওয়া হলো। 5 আগস্টে এদের মূল আসামি চলে গেল। এবং শুধু তাই নয়, ইউনূস সরকার এটাকে গোপন রাখলো। বেশ কয়েক মাস যখন আসামিকে আদালতে হাজির করা হয় না, একটা সময় যখন ওই হই রই রই শুরু হলো, আদালতে প্রশ্ন ওঠা শুরু হলো, তখন ইউনূস সরকারের পিপি সাহেব মিনমিন করে বললেন, 5 আগস্ট পালায় গেছে আর কি। প্রশ্ন হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সন্ত্রাস হয়, যত ধরনের কুকাণ্ড ঘটে থাকে, এগুলো এইসব মুনাফিকরা করে থাকে, যাদের সাথে শিবিরের সংশ্লিষ্টতা শুধু এইবারে প্রমাণিত হয়েছে তা কিন্তু না। অসংখ্য কাহিনীতে আপনারা দেখবেন যে ঘটনাগুলো, অনেক ধরনের সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে এবং এগুলোর জন্য তারা দায়ী। আপনি 5 আগস্টের ঘটনা দেখেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। 5 আগস্টের বিকাল থেকে তারাই ক্ষমতায়, তারাই সরকারে, তারাই এটা করে, তারাই ওইটা করে, তারাই ইউনূসকে বসায়, তারাই তাদের নেতা, ওইটার নাম কি যেন, যে 26 লক্ষ ভারতীয় কয় মিথ্যাবাদীটা, আসিফ নজরুল এবং অন্যান্য বাটপারগুলাকে নিয়ে তারা ক্ষমতায় বসলো। কিন্তু যদি দেখেন 5 আগস্টে এই যে এখন সাদিক কায়েম সহ যে ছাত্র নেতারা তৈরি হয়েছে, এদের ভূমিকা কি 5 আগস্ট পর্যন্ত যদি প্রশ্ন করেন, আপনি দেখবেন যে সরাসরি এদের ভূমিকার জায়গাটা নাই। কিন্তু তারা তাদের সেকেন্ড সৈনিক যেগুলা ছিল, নাহিদ এবং অন্যান্য যারা এখন এনসিপি করে, এদেরকে সামনে দিয়ে তারা এই কাজটা করেছে। এবং 5 আগস্টের পরে আমাদের আবাল বাঙালি বললে তো আবার অনেকে মাইন্ড করবেন, আমাদের লাল বদর বাঙালিরা যারা বিশ্বাস করেছিলেন যে না এরা বিপ্লব আসা আমাদের দল নিরপেক্ষ সাধারণ ছাত্র, এরা এখন মাথা চুলকায় এনসিপি জামাতে লয়ে গেছে, এটা আগে বুঝি নাই। তো এনসিপি তো জামাতের সাথে যাবে। শুধু তাই না, মানে আমার তো নাহিদরে দেখলে এখন মায়াও লাগে, লজ্জাও লাগে। লোকটা শফিকের পিছনে পিছনে ব্যাগ ধরে হাঁটে, স্মৃতিসৌধে 3 কলাম পিছনে গিয়ে দাঁড়ায় থাকে, মানে একেবারে চাকর বাকর ট্রিটমেন্টের মধ্যে আছে। ভাই তাদের আভ্যন্তরীণ মামলা, এটার মধ্যে আমি ঢুকবো না।
কিন্তু এই গোটা জিনিসটাকে এই যে মুনাফিকি একটা রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে। এবং এই প্রতিরোধের জন্য শুধুমাত্র যদি এটা ছাত্রদল করে সেটা কিন্তু না, বাকি সবাইকেই কিন্তু এটার মধ্যে জড়িত হবে, কথা বলতে হবে। জামাত শিবিরের রাজনীতি তারা তাদের রাজনীতি করবে, কিন্তু সেটা প্রকাশ্যভাবে করতে হবে। তারা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। আপনি যেমন ধরা যাক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আম্মার সাহেব আছেন, তিনি কিন্তু শিবিরের বাইরে গিয়ে নির্বাচন করলেন, উনি কিন্তু শিবির করেন না। কিন্তু আমরা জানি যে ওই যে শিবিরের যে ক্যান্টনমেন্ট বলে যে মাদ্রাসা তালিমুল বিল্লাহ থেকে বেরিয়ে আসা এই সৈনিক শিবিরের চেয়েও বেশি শিবির। তো এখন হচ্ছে গিয়ে কথা যে ভাই তুমি তাহলে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করো। আপনি দেখেন এই যে ডাকসুতে তাদের কনফিডেন্স লেভেলটা কম ছিল, তারা বললো বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন নিয়ে এসে সেদেরকে নির্বাচন করছে। কারা? আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকাকে দেখলাম, ঝুমা, যাই হোক, উনি কিন্তু এর আগে মাথায় কাপড় টাপড় দিত না, জয় বাংলা বলে স্লোগান টোগান দেওয়া ভিডিও আছে ওনার, অবভিয়াসলি ওদের সকলেরই আছে। ও ঠিক আছে, উনি কোথা থেকে আসছে যে না উনি শিবির করে না, শিবির সবাইকে নিয়ে একটা সম্মিলিত পরিষদ করছে, খুব ভালো, আমরা হাততালি দিলাম, ভালো উদ্যোগ। যেই মাত্র নির্বাচন শেষ হলো দেখা গেল যে উনি শিবিরের খপ্পরে পড়ে গিয়েছেন। এনসিপির তো নেত্রীদের কথা কি বলবো, মানে যারা আগে ধরেন অনেক তথাকথিত বাম রাজনীতি করতে আমরা দেখতাম, যাদেরকে শাহবাগী বলে সাধারণ নির্দোষ শিবিররা গালাগালি করতো, এরা এখন সকলেই কে কার আগে মহিলা এমপি হবেন, পুরুষ এমপি হবেন, কে কার চেয়ে বড় জামাতি হবেন, এই কম্পিটিশনে আছেন, কারণ তারা প্রত্যেকেই জামাত। বিশ্ববিদ্যালয়ের সবগুলার যে সাংবাদিক ক্লাব, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিতর্ক সমিতি, আলোচনা সমিতি, এই সমিতি সেই সংগঠন, এগুলার মধ্যে শিবির বিভিন্ন ছদ্মাবরণে বসে আছে, লিডারশিপে আছে, এবং তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মুশকিলটা হচ্ছে কি, এই বিভ্রান্তির জায়গাটা সাধারণ মানুষকে এরা বারবার এইসব করে বিভ্রান্ত করে থাকে। আমি একটা খবর পড়েছিলাম সমকালে, এটা আজকে না, 2010 সালের, যে শিবির বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন নামে তারা আছে। এই যে আমরা যারা যুক্তরাজ্যে আছে আমরা দেখেছি, যুক্তরাজ্যে উদ্ভট লোকজন, মানে পুরো কাপল, হাজব্যান্ড ওয়াইফ দেখতাম অনেক প্রগতিশীল, নাটক টাটক করে, কবিতা পড়ে, এই করে সেই করে কালচারাল। 5ই আগস্টের পরে বন থেকে বেরোলো টিয়ে, লাল টুপি মাথায় দিয়ে, এবং দেখা গেল যে এদের কিবলা হচ্ছে লাহোর। ওই যে গোলাম আজম সাহেব বলছিলেন না যে সকলের জামাতের হেড অফিস আগেও লাহোরে ছিল, এখনো লাহোর। তো এখন দেখা যায় উদ্ভট সব। এতে হচ্ছে কি আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। এতে হচ্ছে কি, যেমন ধরেন অবিশ্বাস তৈরি হচ্ছে রাজনীতির মধ্যে। ছাত্রদলের একজন নেতা আছেন, উনি গতবার জিএস ক্যান্ডিডেট ছিলেন, হামিম, তার সম্পর্কে সেদিন আমাকে একজন বলছে ভাই এটা তো গুপ্ত, এটা তো জামাতের লোক। আলম ভাই কেন তোমার এটা মনে হচ্ছে সে জামাতের লোক? বলে এই যে দেখেন মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে ফজু পাগলা বলে গালি দিয়েছিল টেলিভিশনে, এটা মনে করেন জামাতি পোলাপান ছাড়া কেউ দিতে পারে। এই যে দেখেন বিভিন্ন জায়গায় সে এখন ইফতার পার্টি করে বেড়াচ্ছে, কারণ হচ্ছে এটা কার? জামাতের শিবিরের একটা কি বলা যায়, তাদের সিগনেচার অ্যাক্টিভিটিস। এখন শিবির দেখতে পাচ্ছে যে আগামীতে শিবির হিসাবে আসতে পারবে না, এখন এর দিচ্ছে যে তুই খাওয়া দাওয়া ইফতার করা, তুই চলে আয়। এই যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে বলছে সে নিজেও কিন্তু বিএনপি সমর্থক, ছাত্রদল সমর্থক, এই যে নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে, আমার ধারণা এখন তো আওয়ামী লীগ তো আটকে উঠে, আরে ভাই এটা কি আসলে আওয়ামী লীগ নাকি এটা গুপ্ত? এবং এটা অস্বাভাবিক হওয়ার কথা না, কারণ হচ্ছে আওয়ামী লীগের নামে ফেসবুকে অনেকগুলো নিক আছে যাদের কাজ হচ্ছে নারীদেরকে নির্যাতন করা, নারীদের নামে অশ্লীল কথাবার্তা বলা। এদের প্রোফাইলে দেখবেন বঙ্গবন্ধুর ছবি, নাইলে শেখ হাসিনার ছবি দেওয়া আছে, এবং তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে ট্রোল করা, Pro-71 মানুষদেরকে বিগড়ে দেওয়া, এবং বাকিরা সন্দেহ করে যে এটা কি আসলে আমাদের লোক নাকি এটা গুপ্ত হিসাবে নারী নির্যাতন করে এবং নারীদের প্রতি অশ্লীল কথাবার্তা বলে মানুষকে বিতরশ্রদ্ধ করে দিচ্ছে, মানে বিতর্কিত করছে আমাদেরকে। এই প্রশ্নগুলো যেহেতু আছে, সেই কারণে আমার কাছে মনে হয় শিবিরকে এখন গুপ্ত বলা ঠিক হবে না, শিবিরকে মুনাফেক বলতে হবে, এবং এই মুনাফেকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব শুধু ছাত্রদলের ঘাড়ে দিলে হবে না। তারা সরকারি ছাত্র সংগঠন, তারা আজকে করবে কালকে করবে না, তাদের কি যেন মায়ের পেটের ভাই বলে তারা নিজেরাই নিজেদেরকে বলে, এবং তাদের লিডারে এটা আপুস হয়ে যাবে। এই শাহবাগে যে কিলাকিলি ঘুষাঘুষি হয়েছে এটা থাকবে না, দুই পক্ষই একজন আরেকজনের কুলে জড়ায় নেবে, চুম্মাচাটি করবে, বাট সেটা ডিফারেন্ট কথা। হয়তো ছাত্রদলের কর্মীরা এটা মেনে নিবে না, কষ্ট পাবে, বাট এটা বাস্তবতা। কিন্তু গুপ্ত রাজনীতির নামে মুনাফিকি রাজনীতি যেটা বাংলাদেশে চলছে, বিভিন্ন সংগঠনের নামে, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে, এইটার বিরুদ্ধে আমাদের সকলকেই সোচ্চার হতে হবে। রাজনীতি যে যার মতো করুক, তার রাজনৈতিক দলের নামে করুক, কিন্তু
গুপ্তদের নামে এই মুনাফিকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব সবাইকে নিতে হবে। সম্মানিত দর্শক, রাজনীতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলছে। অনেকগুলো শব্দ ফিসফাস করে উচ্চারিত হচ্ছে, যেগুলো রীতিমতো আতঙ্কের, যেগুলো অস্বস্তির, এবং অনেকগুলো ঘটনা দৃশ্যমান, যে ঘটনাগুলো ঘটছে অথচ সেগুলো ঘটার কথা নয়। সরকারের বয়স মাত্র 2 মাস, এবং সঙ্গত কারণে এই 2 মাসে তাদের জীবনে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। ইরান যুদ্ধ, দেশের অর্থনৈতিক যে দুরবস্থা, আইনশৃঙ্খলার অবনতি, এবং দেশি বিদেশি যে চক্রান্ত, তার মধ্যে মার্কিন ডিপ স্টেটের যে তৎপরতা, এই তৎপরতার কারণে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। 2 নম্বর হলো যে গত 18 মাসে পর্দার আড়ালে যে সকল ঘটনা ঘটেছে এবং বিএনপির সঙ্গে যে সকল কাণ্ড ঘটানো হয়েছে, বলতে গেলে বিএনপিকে নাকে দড়ি দিয়ে ইনুস জামানাতে 18টি মাস যেভাবে ঘোরানো হয়েছে, যেভাবে তাদেরকে অপমান এবং অপদস্থ করা হয়েছে, তার আগে শেখ হাসিনার জামানাতে 17টি বছর ধরে যে নির্মমতা এবং নৃশংসতা চালানো হয়েছে, ফলে তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে কাজ করার প্রেরণা, চিন্তা করার ক্ষমতা এবং একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সাহস এবং শক্তি দরকার, সেটি যথেষ্ট ঘাটতি তাদের আছে। এবং এটা রিবিল্ড করা, নতুন করে এগুলো গড়ে তোলার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশটি হঠাৎ করে প্রতিকূল হয়ে পড়েছে। কেন প্রতিকূল হয়ে পড়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়গুলো বলবো। তার আগে আপনাদের সামনে কতগুলো বাস্তব চিত্র তুলে ধরি। যেমন ধরুন, অল অন এ সাডেন, কোনো কথা নাই বার্তা নেই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেলেন। কেন গেলেন, কি কারণে গেলেন, এটা কোনো সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও বাংলাদেশের কাছে ছিল একরাশ আশা এবং আকাঙ্ক্ষা। তো সেই আশাকাঙ্ক্ষার ফলশ্রুতিতে ভারতে ইতিবাচক কিছু একটা হয়েছে, এটা আমরা এখন পর্যন্ত টের পাইনি। নর্মালি পররাষ্ট্রমন্ত্রী গেছেন, তার সঙ্গে অজিত দোভালের বৈঠক হওয়ার কথা, তার সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক, সেই বৈঠকে কিছু অমীমাংসিত বিষয়ের ব্যাপারে মীমাংসা হওয়ার কথা। এমনকি যদি ভারত সরকারের উদারতা থাকতো, তাহলে সেক্ষেত্রে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারতেন, অমিত শাহের সঙ্গে দেখা হতো, তারপর এমনকি রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা হতে পারত। কিন্তু তার কোনো কিছুই হয়নি। তিনি এসেছেন এবং তিনি ভদ্রলোকের মতো চুপচাপ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু সেটি আশাব্যঞ্জক নয়। তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবেন, যেটি এরশাদ জামানাতে একসময় হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন। তো এটি আবার তিনি হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত হয়ে পড়বেন। এই জন্যে দেশের কাজ বাদ দিয়ে এখন তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে ভোট পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে যেভাবে দলীয় লোক থাকা দরকার, দলের এজেন্ডা বাস্তবায়ন দরকার, এবং যেভাবে প্রধানমন্ত্রীর যে অভীষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, কামনা বাসনা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া দরকার, সেই কাজটি যিনি আছেন জনাব খলিলুর রহমান, তিনি করতে পারবেন না। তিনি বাইরের মানুষ, অন্য দলের মানুষ, অন্য গ্রুপের মানুষ, অন্য জমানার মানুষ, যার সঙ্গে বিএনপি কোনো যোগ নাই, অথচ তার উপর নির্ভর করা হয়েছে এবং তার সঙ্গে যাকে দেয়া হয়েছে উপদেষ্টা রূপে, তিনি জনাব খলিলুর রহমান সাহেবের সহযোগী রূপে বিভিন্ন জায়গাতে যান। তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন দেখে একটা শিশুও মনে করবে না যে তিনি জনাব খলিলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন। আর পররাষ্ট্র বিষয়ে তার যে ধীশক্তি, এটি আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তিনি জাস্ট দেখছেন, শুনছেন, শিখছেন এবং ক্ষেত্র বিশেষে প্রোটোকল মেনটেন করছেন, দ্যাটস অল। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, পররাষ্ট্র বিষয়গুলো নিয়ে ফিসফাস হচ্ছে। খলিলুর রহমান কি আমেরিকার লোক?
ডিপ স্টেটের লোক, ডক্টর ইউনূসের লোক, নাকি ভারতের লোক, নাকি বিএনপির লোক, এগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড ফিসফাস হচ্ছে। এবার আসুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এখানে বিএনপির সবচেয়ে চৌকস, সবচেয়ে যোগ্য, সবচেয়ে ত্যাগী এবং ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যিনি তারেক রহমান সাহেবের প্রতিবিম্ব হয়ে কাজ করেছেন, সেই জনাব সালাউদ্দিন, যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, যাকে বলা হয় তারেক রহমান সাহেবের বিশ্বস্ত ভ্যানগার্ড, যাকে মনে করা হয় পরবর্তী দলের মহাসচিব, ইত্যাদি আরও অনেক কিছু, সেই সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে কিন্তু ফিসফাস কম হচ্ছে না, বরং খলিলুর রহমান সাহেবের চেয়ে বেশি। এবং তিনি এখন সারা বাংলাদেশের হিংসার পাত্র, ঈর্ষার পাত্র। কেন তারেক রহমান সাহেব তাকে এত ভালোবাসেন, কেন তার হাতে সবকিছু ছেড়ে দিয়েছেন, কেন তিনি তারেক রহমান সাহেবের এত প্রিয় পাত্র হয়ে উঠলেন, কিভাবে হলেন, উদ্দেশ্য কি, এগুলো নিয়ে বহু ফিসফাস। তার যারা শত্রু, তারা কেউ তাকে সালাউদ্দিন বলছেন, কেউ তাকে শিলং সালাউদ্দিন বলছেন, কেউ তাকে যাকে বলা হয় এস আলমের প্রতিনিধি বলার চেষ্টা করছেন, এবং তাকে ছোট করার জন্য তার প্রতিপক্ষ, তার শত্রু যারা আছে, এমন কোনো কর্ম নাই যেগুলো প্রকাশ্যে এবং গোপনে করছেন না। ফলে এই মানুষটি তার সমস্ত যোগ্যতা, অভিজ্ঞতা, সততা কিংবা অন্য যে সকল গুণাবলী রয়েছে, সবগুলোকে তিনি রীতিমতো একেবারে পটেটো, মানে যাকে বলা হয় চিপস, আলু ভাজি করে ফেলেছেন, অথবা আলু ভর্তা বানিয়ে ফেলেছেন। তার মুখে হাসি নেই। তার যে ইমেজ, এটিকে এনলাইটেন করার জন্য একটা ফেসবুক পেজে তাকে জাস্ট অভিনয় করানো হয়েছে। তিনি একবার পাঞ্জাবি পরেছেন, সমুদ্রের তীরে হাসছেন, তারপরে নেপথ্যে গান বাজছে, তিনি হাত নাড়ছেন, পিছন থেকে যে লাইট অ্যান্ড সাউন্ড আসছে দেখে মনে হয় যে তিনি দেবদূত। কিন্তু প্রতিপক্ষ, বিশেষ করে জামাত শিবিরের যারা লোকজন আছে, তারা তাকে নিয়ে যে সকল কুৎসা রটনা করছে, সেটার পরিমাণটা বেশি হচ্ছে, ফুসফাস হচ্ছে, এবং যে সকল ফুসফাস হচ্ছে সেটা সরকারের জন্য, তার জন্য, তারেক রহমান সাহেবের জন্য ভালো কোনো খবর না। মানুষ প্রশ্ন করছে, ফিসফাস করছে যে সেনাবাহিনী কেন এখনো ব্যারাকে ফিরে এলো না, সেনাবাহিনী আর কতদিন থাকবে, এই সরকারের উপরে জেনারেল ওয়াকারের ক্ষমতা কতটুকু আছে, ক্যান্টনমেন্টের ক্ষমতা কতটুকু আছে। যেহেতু এগুলো স্পর্শকাতর বিষয়, এগুলো নিয়ে কিন্তু ফিসফাস হচ্ছে। আপনি সেই ফিসফাস বন্ধ করতে পারবেন না। ফিসফাস হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেটে কারা কারা আছেন, কারা তার সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কি সব সিদ্ধান্ত নিজে নেন, নাকি কেউ তাকে প্রভাবিত করে? তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো কে লিখে দেয়? তিনি যে ইতিমধ্যে পাবলিকলি অনেকগুলো ভুলভাল করেছেন, সেটার জন্য কি তিনি অনুতপ্ত, বা তিনি কি নিজে এই ভুলগুলো করেছেন, নাকি তাকে দ্বারা এই ভুলগুলো করানো হয়েছে, এগুলোর ব্যাপারে তিনি কি সচেতন, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর তিনি যেভাবে অনাড়ম্বর জীবনযাপন করছেন, এটি কি দীর্ঘমেয়াদে চলবে? তিনি যে মানুষের সাথে সহজ সরল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, এটি কি অন্তর থেকে, নাকি এটা তার অভিনয়? তিনি যে জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহচর্য পাচ্ছেন না, অথবা তিনি হঠাৎ করে আব্দুল আবু সাইদ সাহেবের মতো জ্ঞানী গুণী ব্যক্তির সাহচর্য পেয়ে গেলেন, এই দুয়ের মধ্যে পার্থক্য কি, কোনটি সত্য কোনটি মিথ্যা, এগুলো নিয়ে নিদারুণভাবে ফিসফাস হচ্ছে। ফিসফাস হচ্ছে আমেরিকাকে নিয়ে, ফিসফাস হচ্ছে গুপ্ত শক্তি নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সভাপতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে সংসদের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে, যে এই মন্ত্রীরা কি থাকবে, নাকি বাদ পড়বেন, নাকি পরিবর্তন হবে, নাকি দপ্তর পরিবর্তন হবে, যারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন তাদের কি হবে। আর
একজনই কি সফল হয়েছেন? এ সকল বিষয় নিয়ে নানা রকম ফিসফাস হচ্ছে। আর যত বেশি ফিসফাস হচ্ছে, ততই সরকারের যে কাজের গতি সেটা কমে যাচ্ছে। সরকার নড়বড়ে হয়ে যাচ্ছে। মানুষ খুব অল্প সময়ের মধ্যে নানা অলক্ষণে স্বপ্ন দেখছে, অলক্ষণে যাকে বলে আশঙ্কা করছে, যেটিকে সিঁদুর মেঘ দেখলে ভয় পাওয়ার মতো ঘটনা। আর এগুলো যত বেশি হচ্ছে, তত বেশি এই যে একটি নতুন সরকার, সেই নতুন সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমরা আসলে একটা অভাগা জাতি। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম দেশি চক্রান্ত এবং আমাদের সমাজে দক্ষ অভিজ্ঞ লোকদের অভাবের কারণে আমরা হাজার হাজার বছর ধরে নিজেরা মারামারি করি, কখনো বিদেশিদের দ্বারা আক্রান্ত হই এবং আমাদের শ্রমের ফসল প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বন্যার জলে ভেসে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।